দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় সত্যি হোক। আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। মানচিত্র জ্বলছে জ্বলুক, এই দাবানল পোড়াক চোখ। আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় সত্যি হোক। আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। বৃষ্টি ভেজা পাহাড়ি পথ বেয়ে এগুচ্ছি নিউজ রিপোর্টিং এর কাজেই। ঠিক যেখানে দিনের শুরু, অন্ধকালো রাত্রি শেষ, মন যত দূর চাইছে যেতে, ঠিক তত দূর আমার দেশ। ঠিক যেখানে দিনের শুরু, অন্ধকালো রাত্রি শেষ, মন যত দূর চাইছে যেতে, ঠিক তত দূর আমার দেশ। হঠাৎ চালক বললেন, বৃষ্টি না ধরে আসলে গাড়ি চালানো সমূহ বিপদ। তাই পথে নেমে পড়ি এক গৃহস্থের বাড়ি। দেশ মানে বুক আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্যোদয়। এই কাঁটা তার জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়। দেশ মানে গৃহস্থের নাম মনে নেই, তবে কালো মেঘের আবছা আলোয় ওই বাড়ির বৈঠকখানায় চলছিল তুমুল আড্ডা। ওনাদের ভাষায় কৃষি আড্ডা। এই মানচিত্র জ্বলছে জ্বলুক, এই দাবানল পোড়াক চোখ। আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। বৃষ্টিতে কাক ভেজা আমি এই প্রত্যন্ত এলাকার কৃষির আড্ডায় আপ্লুত। নিজেকে দমাতে পারিনি। আড্ডার সবার পারমিশন নিয়ে তাই মাইক্রোফোনটি ধরলাম সকলের সামনেই। কৃষক স্কুল থেকে ধারণা নিচ্ছি, এরা আমরা হয়তো আগে এগুলো জানতাম না। তো যখন আমরা কৃষক স্কুলে গেছি, ওরা হাইব্রিড উন্নত জাতের বীজের সম্পর্কে ধারণা দিয়েছি। উন্নত জাতের চাষ করি, হাইব্রিড মরিচের চাষ বা টমেটোর চাষ বা বিভিন্ন যেমন আগে কৃষক স্কুলটা কারা করে কাদের? কৃষক স্কুলটা মূলত ওই ব্রিটিশ আমেরিকান টোবাকোর সমন্বয়ে কৃষি অধিদপ্তরের দুইটা মিলে একটা কৃষককে ট্রেনিং করার জন্য একটা কৃষক স্কুল করেছে। ওখানে তো এদের সবাইকে নেওয়া সম্ভব না, 25 জন লোক নেই ওখানে। 25 জনকে 5 জন একটা একটা করে ব্যাচ করে গ্রুপ করে, এদের একটা 5 জনের অন্তরে একজনকে গ্রুপ লিডার করে দেওয়া হয়। তো এই প্রশিক্ষণগুলো দেওয়ার ক্ষেত্রে ওদেরকে বলে দেওয়া হয় যে আমরা সবাইকে তো শিখাইতে পারলাম না, তোমরা যারা চাষ করো কৃষি, মনে করেন ধান চাষ করো, সবজি চাষ করো, আলু পটল যে সমস্ত রবি শস্য চাষ করো, এই শিক্ষাগুলো তোমাদের পার্শ্ববর্তী ভাই যারা আছে তাদেরকে শিখিয়ে দাও। কৃষি অফিসাররা শুধু আমাদেরকে মুখের ভাষাটাই দিতে পারে, তাদের দেওয়ার মতন তো আর কোনো কিছু নাই। তারা তো যে তারা কিন্তু প্রচুর পরিশ্রম দিতেছে, মাঠে আসে আমাদের সাথে প্রচুর পরিশ্রম দিতেছে, কিন্তু তারা বলতেছে এইভাবে এইভাবে করো। এইভাবে এইভাবে করতে হলে তো এখানে যেমন নাকি সেচ যন্ত্রের দরকার আছে, যেমন নাকি এই আম গাছগুলা এগুলোর মধ্যে এখন সিজনে স্প্রে করার দরকার আছে, এগুলো অনেক হাইট হইতেছে, হাইটের মেশিন আছে, এগুলো কিন্তু কিনতে হয়, এগুলো অনেক মূল্য। তো তারা পরামর্শ দিতেছে, তাদের পরামর্শটা তারা এবং তাদের মাঠে একদম তাদের ঘাম পড়ে, আমাদের সাথে তারা সব কিছুই করতেছে সম্মিলিতভাবে, কিন্তু এখানে অর্থের দরকার আছে। কৃষক স্কুলে আপনাদের লামাতে কি প্রথম আপনারা দেখলেন? কত বছর আগে হয়েছে? এটা আজ থেকে আরো প্রায় 4 বছর আগে হয়েছে। 4 বছর আগে হয়েছে। তখন আপনি কিছু করতেন না? কৃষক স্কুলে যাওয়ার আগে আপনি কিছু করতেন না? এর আগে বাবা মায়ের সাথে এমনি ওই যে কৃষিকাজের সাথে একটু সহযোগিতা করতাম, মাঝে মধ্যে সহযোগিতা করতাম, দেখতাম ওনাদেরকে যতটুকু হেল্প করা অতটুকু করতাম। ওখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে জমিগুলো ভালোভাবে সাজ দিতে হবে, ভালো বীজটা কি নির্ণয় করতে হবে। আর আমরা একটার প্রতি আগে নির্ভর ছিলাম যে জমিনে কোনো অসুখ হলে বিষের দোকানে যেতাম, বিষ কিনে নিয়ে আসতাম, যাই বলে সেটা নিয়ে আসতাম, জমিতে দিতাম। ওনারা বলছে আমাদেরকে যে একটা তোমরা
এতটুকু দিয়ে আমরা একটু বেশি দিতাম ভালোর জন্য। কিন্তু যখন আমাদের ট্রেনিংটা নিলাম তখন আমরা বুঝতে পারলাম যে আসলে না, আমাদের রাসায়নিকের উপর নির্ভর করলে তো আমাদের চলবে না। আমাদের বুঝতে হবে যে উপকারী পোকা কোনটা, কোনটা ক্ষতিকর। যেন আমরা এখন পোকগুলো চিনি। আগে তো পোক আমরা বুঝতাম না, এখন আমরা দেখলে বলতে পারবো যে পোকটা কী করে, উপকারী পোক কোনটা, অপকারী পোক কোনটা, এবং কোন পোকগুলো আমাদের জমিতে রাখতে হবে, কোনগুলো আমাদের ধ্বংস করে দিতে হবে। বাংলাদেশের কৃষকরা ওরা অত বেশি পড়াশোনা করে না, কিন্তু তারপরে ওনারা তো অনেক নিজেদের জ্ঞান দিয়ে অনেকখানি আগায় নিছেন। কিন্তু তার সঙ্গে যদি একটু পড়াশোনা থাকে তাহলে একটু সুবিধা হয় মনে হয়। অবশ্যই সুবিধা হয়, অবশ্যই সুবিধা হয়। যখন আমরা যদি যে সর্বশেষ যে রাসায়নিক যদি আমাদের ব্যবহার করতে হয়, সেটা আমরা কৃষি অফিস গিয়ে গেলাম, ওখান থেকে আমাদের লিখে দিল, আমরা দোকানে গেলাম, রেটটা দেখে নিলাম, আমাদের চোখ আছে যে আমরা ওইটা কি বললাম, মেয়াদ আছে কিনা দেখলাম, মূল্যটা দেখলাম, এবং কি পরিমাণ দিতে হবে। এখন তো আমাদের কারো থেকে পরামর্শ নিতে হয় না, ওটা লেখা আছে দেখি আমরা কি জমিতে প্রয়োগ করলাম। এবং আমরা আবার প্রয়োগ করার পরে দেখা গেছে আমাদের এগুলো বাজারজাতটা আমাদের কোথায় ভালো আছে, যেহেতু মোবাইলের যুগ আছে, মার্কেট কোথায় কীভাবে আছে, কীভাবে 2 টাকা বিক্রি করা যাবে বেশি, ওইভাবে আমাদের মোটামুটি এখন জ্ঞানের একটা ভান্ডার খুলে গেল আর কি। জানা গেল ব্রিটিশ আমেরিকান টোবাকোর তত্ত্বাবধানে পরিচালিত কৃষি ক্লাবের সদস্য এরা। কীটনাশক, রাসায়নিক সারের ভয়াবহতার কথা এরা শুনছেন, জানছেন ক্লাবের ট্রেনিং থেকে, শিখে নিচ্ছেন অর্গানিক কৃষি ব্যবস্থাপনা। আগে তো আমরা বীজ এনেই জমিনে ছিটে দিতাম, তো আমরা এখানে শিখিয়ে নেওয়ার পর আমরা 1 প্যাকেট বীজ আনার পরে এখান থেকে আমরা 10টা বীজ বাড়িতে আগে বালতিতে বুনলাম, কয়টা বীজ সেখান থেকে গজাবে। যদি 10টা বীজ থেকে 8টাই গজায় তাহলে বীজটা ভালো, সেটা আমরা বুঝতে পারলাম। তারপরে আগে আমরা একা চাষ করতাম, কারণ আমরা এখান থেকে শিখতে পেলাম যে আমরা এই গ্রামে 100 খানে জমি আছে, সব চাষিরা মিলে একই দিনে আমরা বীজ ফেলাবো, একই দিনে আমরা আবার বীজ লাগাবো, একই দিনে কাটবো, তাহলে সবাই একসাথে করলে খরচও কম, পোকামাকড়ের আক্রমণও কম। কৃষক ক্লাবটা হচ্ছে আমাদের ওই যে কৃষির ওপর, কৃষি কিভাবে আমরা ওই যে ফসলগুলা বেশি ফলাইতে পারবো, কিভাবে আমাদের ওই যে উৎপাদনটা বেশি হবে, উৎপাদন ব্যয়টা খরচটা কম হবে, সেই দিকে ওনারা তো সহযোগিতা করে। সেই দিক থেকে ওনাদের সহযোগিতা আমাদের বিশেষভাবে প্রয়োজন। আমি জীবনে একজন কৃষি কর্মকর্তা এনামুল হক, যিনি আমাকে শিক্ষা দিয়েছে, আমি ওনার কাছ থেকে শিখছি যে আমাদের বাংলাদেশের নলকূপ দিয়ে জমি সেচ দেওয়ার কারণে আমরাই আর্সেনিক তৈরি করছি। আর্সেনিক বলে কোনো শব্দই দেশে ছিল না, এটা আমাদের খাতে করা আর্সেনিক। তাইলে আমি এনামুলের কাছে যাওয়ার লোক না। কৃষি ব্রিটিশ আমেরিকান টোবাকোর অফিসাররা ওনারা সমন্বয় করার কারণে আমি ওনার মতো একজন জ্ঞান ভাণ্ডারের লোকের জ্ঞানের সাথে শেয়ার করতে পারলাম। মোটামুটি এখন ধান চাষ যে কোনো চাষে এদের পদ্ধতি অনুযায়ী রাসায়নিক সার না ব্যবহার করে, জৈব সার ব্যবহার করে আমরা মোটামুটি লাভবান, ভালো অবস্থানে আছি এখন। আগে তো মনে করেন যে আগে যে পদ্ধতিগুলো আমাদের ছিল না, তখন আমাদের সার যাইতো, আমাদের টাকা অপচয় হইতো বেশি, কিন্তু লাভের সংখ্যাটা আসতো না। এখন মনে করেন ওই পদ্ধতি ব্যবহার করে আমরা মোটামুটি ভালো লাভবানে আছি, মোটামুটি ভালো চলতেছি। সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় সত্যি হোক, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে ভিড়ের মধ্যে একটু যেন আলাদা মোহাম্মদ মিরাজ। বয়স, কথাবার্তা, ছটফটানি কিছুতেই মেলে না এই ক্লাবের সদস্য কিভাবে হলো সে। আমার কাছে দেশ মানে এক লোকের পাশে সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় সত্যি হোক, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে চিত্র জ্বলছে জ্বলুক, এই দাবানল পোড়াক চোখ, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় সত্যি হোক, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে।
আমার বাবা তো কৃষক ছিল একজন, সেই হিসেবে আমিও কৃষক। তবে আগে তো আমাদের এই যে সনাতন পদ্ধতিতে চাষাবাদ হইতো, তখন দেখতাম যে বাবা তেমন তেমন আয় দেখতো না, সামান্য দেখতো। কিন্তু বর্তমানে আমি লেখাপড়া তো আছি, সেদিকেও একটু ওদিকে সুবিধা আছে। গল্প তার করতে করতে পাশাপাশি মিরাজ জানালো কোম্পানি সে বিটিসি ওনাদের বাবা সহযোগিতা হারিয়েছে এবং কৃষি 2007-এ। সম্প্রসারণ অধিদপ্তর কৃষক ওনাদের বাবার সহযোগিতা ফেলে যাওয়া পক্ষে সহযোগিতা চাষবাসের দায়িত্বই মিরাজ কাঁধে নেয় সংসারের বড় ছেলে হিসেবে। সেই বয়সে এখনো পড়াশোনাও চলছে। মাতামুহুরী ডিগ্রি কলেজে ডিগ্রি পড়ছে সে। ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করছেন, এখনো ডিগ্রি করছেন। তো মানে যখন পড়াশোনা শুরু করলেন বা ওই যে ম্যাট্রিক পরীক্ষার সময় অনেক সময় রচনা লিখতে হয় না, যে বড় হয়ে কি হব, কি লিখতেন? না, তখন তো শখ ছিল যে আমাকে যখন থেকে একজন ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করছিল, যখন স্কুল ভিজিটে গেছিলো, তখন আমি ওনার কাছে বলছিলাম যে আমার সেনাবাহিনী হওয়ার শখ ছিল। তখন উনি আমাকে প্রশ্ন করছে, ওখানে তো অনেক পরিশ্রম করতে হয়, তো এই পরিশ্রম তো অনেক তুমি সহ্য করতে পারবে না। আমি বলছি ইনশাল্লাহ চেষ্টা তো করতে হবে, চেষ্টা যদি না করে তাহলে কীভাবে সম্ভব। তো সেটা দেখতেছি, ভাগ্যে যদি থাকে কি থাকে তা তো তার মানে যে এখন যে বললেন যে আপনি যেহেতু একটু শিক্ষিত, ব্লক সুপারভাইজার, তারপরে কৃষি অফিসার, তারপরে এদের সকলের সাথে যোগাযোগ করার পরে আপনার বাবা যেরকম চাষবাস যেরকম করতো, যেরকম আয় উন্নতি হতো, তার চেয়ে একটু বেশি হয় শিক্ষিত কৃষক হিসাবে। মানে আমি ওনাদের সহযোগিতা এবং যেহেতু একটু একটু লেখাপড়া জানেন একটু, সে কারণে। আচ্ছা, এখন কথা হলো যে এই তারপরেও সেনাবাহিনী হইতে ইচ্ছা করে? তা তো সেটা তো সবার একটা মনের শখ থাকে। তাহলে আপনার এই কথা শুনে তো আর কোনো শিক্ষিত ছেলেরা কৃষিকাজে আসবে না। না, আমি তো ওটা তো এখনো চালাই যাচ্ছি। আমার দেখা দেখি আমি মনে করি যে এলাকার সবাই আগ্রহ পাবে, কারণ আমি লেখাপড়া করতেছি, পাশাপাশি লেখাপড়া করার পাশাপাশি আমি কোদাল নিয়ে খেতে যাচ্ছি। একজন শিক্ষিত ছেলে সে তো বলতে পারবে না যে যে ওই দেখো উনি লেখাপড়া করতেছে, লেখাপড়া করার পরও সে খেতে কোদাল নিয়ে যাচ্ছে। আমি পাশাপাশি আমি একটা টিউশনি করি, ওখানে অনেকগুলো স্টুডেন্ট আছে, ওরাও মাঝে মধ্যে দেখে, আমাকে বলে স্যার আপনি কোদাল নিয়ে কাজ করেন। আমি বলছি কাজের সময় কাজ করবো, তোমাদের পড়ানোর সময় পড়াবো। তার সাথে তো মান সম্মানের কোনো কিছু নাই। কাজ তো কোনো একটা শরমের কিছু না। আমাদের এলাকায় আমার মতন যারা আছে ওরা দেখতেছে, সহযোগিতা করতেছে। কারণ এই কৃষকদের কিন্তু মেইন হয়েছে মাঠে মাঠে যদি তারা যদি ভালোভাবে ফলন ফলাইতে পারে, তাহলে ওদের আয়ের উৎসটা বেড়ে গেল। এই কাঁটা তার জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়, দেশ মানে বুক আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্যোদয়। এই মানচিত্র জ্বলছে জ্বলুক, এই দাবানল পোড়াক চোখ, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। এই মানচিত্র মিরাজের বাবার ফেলে যাওয়া জমি জমা বেশি নেই। মিরাজ অন্যের জমি চাষ করেন একজন সফল সচেতন কৃষক হিসেবে। পাশাপাশি তার মতো অনেককেই উদ্বুদ্ধ করেন। রেগুলার কলেজে যাওয়ার পান না, না? রেগুলারলি যেতে পারি না, সময় পাই না। আচ্ছা, তাহলে কি অসুবিধা হচ্ছে না? মানে সেটা কি এই কৃষি কাজ করার জন্য কলেজে যেতে পারছেন না? না, দুনো দিকটা দেখতে হয়। আচ্ছা, আচ্ছা। এই মিরাজ, এই যে আপনি যে ডিগ্রি পড়ছেন, তারপর আবার এই যে খেতেও কাজ করছেন, এভাবে টিউশনিও করেন অনেক কিছু, তা আপনারই দেখে দেখে যে এরকম শিক্ষিত ছেলেরা আমাদের বাংলাদেশে এরকম, তো আপনার এলাকায় ওরা কিভাবে রিয়েক্ট করে, ওরা কিভাবে দেখে, কিভাবে বুঝে, ওরা কি আবার এই ধরনের যে ভালো কৃষি কাজ করার জন্য উদ্বুদ্ধ হয় কিনা? এটা বলতে আমার দেখা দেখি বলা যায়, বা কিছু ছেলে দেখছি যেটা আমাদের পাশের এলাকা, যে ওরা কিন্তু পায়ে মাটি বাজাইতো না, কিন্তু ওই গত বছর থেকে দেখলাম যে ওরা প্রায় ওই এলাকার যতগুলো শিক্ষিত ছেলে ছিল ওরা সবাই মিলে একটা উদ্যোগ নিচ্ছে যে আগের তাদের বাবারা যে চাষ করতো আধুনিক সনাতন পদ্ধতিতে, সেই চাষটা বাদ দিয়ে এরা নিজেরা কি করছে, আধুনিক পদ্ধতিতে চাষাবাদ শুরু করে দিয়েছে অলরেডি, প্রায় সবাই মিলে একসাথে। ওরা আপনি কিভাবে উদ্বুদ্ধ হন? আমি উদ্বুদ্ধ হয়েছি, বিশেষ করে আমার বাবা নাই, সেজন্য আমার নিজ থেকে করতে হয়। আর তার পাশাপাশি বিটিভি কোম্পানি আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওরা আমাকে সহযোগিতা করে, সব দিক দিয়ে সহযোগিতা করে। সেই দিক থেকে আর এই চাষাবাদের মতন লাভবান অন্য কোনো কিছুতে নাই এই হিলটেক্স এলাকায়। আচ্ছা, কিন্তু
আপনি তো আবার বললেন যে সেনাবাহিনীতে যাইতে চান। সেটা তো সবাই সব কিছু করতে চায়, এই আর পাশাপাশি তো অনেক কিছু চায়। না, কিন্তু শিক্ষিত ছেলেরা যদি বুঝে শুনে ভালোভাবে কৃষিটা করতো তাহলে কি ভালো হতো বলে মনে হয়? আমি যদি সেনাবাহিনীতে যাই সেখানে সরকারের তত্ত্বাবধানে থাকতে হবে তাদের। এখানে কিন্তু আমি নিজের স্বাধীন মতো চলতে পারতেছি এবং আয়ও খারাপ না। সেই জন্যই আমার মনে হচ্ছে যে সরকারি চাকরি থেকে আমরা যদি কৃষি কাজটা ভালোভাবে করি সেটা বেটার। এলাকা ভিত্তিক যে আমার সামাজিক ভিত্তিক কিছু উন্নয়ন করার জন্য আমরা কি করছি, আমার মতন যতগুলা স্টুডেন্ট আছে সবাইকে নিয়ে একটা সংগঠন তৈরি করছি। ওদের মাধ্যমে এলাকায় আমি কিছু কাজ করে থাকি। যেমন গত বছর একটা রাস্তা ভেঙে গেছিলো, ওই যে আমার সংগঠনের ছেলেদেরকে দিয়ে রাস্তাটা পূরণ করে দিয়েছে। ওই এলাকার প্রায় অনেকগুলো পরিবার, প্রায় 30টা পরিবার ওই রাস্তা দিয়ে চলাফেরা করে। দেশের জন্য আর কি করতে চান মিরাজ? সৎ মানুষ হিসেবে জীবনযাপন করতে চাই, সৎ মানুষ হিসেবে জীবনযাপন, সৎ মানুষ হিসেবে জীবনযাপন করতে চাই, সৎ মানুষ হিসেবে জীবনযাপন করতে চাই, সৎ মানুষ হিসেবে জীবনযাপন করতে চাই। আমার কাছে দেশ মানে